আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের অর্থনীতি এবং ব্যাংকের নানা রকম বিষয় নিয়ে কথা বলি। সে বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা অতিথিদের আমন্ত্রণ জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমরা আজকের অতিথি কারা আছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি একে, একে। প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই ডক্টর মোহাম্মদ ফারহাদ রাব্বি, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসসি, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। দর্শক, তারপর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এ এম ইশতিয়াক সারোয়ার, ম্যানেজিং ডিরেক্টর, আমার পে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনাব ইশতিয়াক সারোয়ার, আপনাকেও স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। তারপর পরিচয় করিয়ে দিতে চাই জনাব সানভীর রূপল, সিনিয়র রিপোর্টার, সময় টেলিভিশন। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যোগদান করার জন্য। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে এখন লকডাউন চলছে। লকডাউন চলা মানেই হচ্ছে গিয়ে আমাদের ঘরের বাইরে যাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে। যানবাহন চলাচল করছে না। অন্যদিকে বাইরে যাওয়াটা যেহেতু ভাইরাসের কারণে আমরা লকডাউনে আছি, সে একটা ঝুঁকিও কিন্তু রয়েছে। আমরা একজন যদি আক্রান্ত হয়ে যায়, আমাদের পরিবারের সকলে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন বাংলাদেশে অনেকগুলো পরিবারে নেমে আসছে কান্না। সেই কান্না আমরা কাঁদতে চাই না, সেই জন্য আমরা সচেতন থাকতে চাই। এবং এই সচেতন থাকতে গিয়ে আমাদের কিন্তু অনেক কিছু মেনে চলতে হচ্ছে। সেই মানার কারণে আমাদের অর্থনীতিতে কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সেই অর্থনীতির পরিবর্তন যাতে না হয়, আমরা যাতে একটু স্বাভাবিক চলাফেরা করতে পারি, সেই জন্য আমরা আশ্রয় নিচ্ছি কিন্তু ডিজিটাল নানা রকম পদ্ধতির। মানে প্রযুক্তি ব্যবহার করে আমরা দূর থেকে বসে বিভিন্ন রকম কাজ করে যাচ্ছি। সেই প্রযুক্তি আমাদেরকে কতটুকু সহযোগিতা করছে, এ সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। প্রযুক্তি ব্যাংকিং খাতে কতটুকু ব্যবহৃত হচ্ছে, অর্থনীতির অন্যান্য খাতে কতটুকু ব্যবহৃত হচ্ছে, এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। আমরা প্রযুক্তি নিয়েই ব্যবসা করে থাকেন এমন একজনকে আজকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে, এ এম ইশতিয়াক সারোয়ার, ম্যানেজিং ডিরেক্টর, আমার পে। প্রথমে কথা বলতে চাই আপনার সাথে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব ইশতিয়াক সারোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। এবং বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। অনেক কিছু ডিজিটাল হয়েছে, তেমনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনিও কাজ করছেন অনেকটা বছর ধরে। প্রথমে জানতে চাই, আপনি যখন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, তখন কি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখছিল? যদি থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য অপরচুনিটি। আমি যেটা বলবো যে আমরা যখন ডিজিটাল বাংলাদেশ হওয়ার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল 2007-08-এর দিকে, তখন বাংলাদেশ এতটা ডিজিটাল ছিল না। বাট পরবর্তীতে আমাদের গভর্নমেন্টের একটা ভালো একটা দিক নির্দেশনা এবং হচ্ছে যে যারা এন্টারপ্রেনার আছে তারা তাদের যে সম্মিলিত প্রচেষ্টাতে বেসিক্যালি আমরা এখন ডিজিটাল বাংলাদেশ হওয়ার দ্বার প্রান্তে আছি। বাট এখনো আমরা নিজে থেকে আসলে 100% ডিজিটাল দাবি করতে পারছি না, কারণ আমাদের ব্যাংকিং চ্যানেল এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোতে 100% অটোমেশন এখনো আসেনি। তবে আমরা সবাই মিলে যেহেতু কাজ করছি, ডেফিনেটলি there is a high scope যে এই জিনিসগুলো হয়তো আগামী 2 থেকে 3 বছর বা 5 বছরের মধ্যে জিনিসগুলো সর্ট আউট হয়ে যাবে। সো তখন আমাদের এই ধরনের ক্রাইসিস সিচুয়েশন, কোভিড-19 এর মতো সিচুয়েশনে, যেখানে আমাদের ব্যাংকিং এবং ইকোনমি অলমোস্ট একটা স্থবির একটা পর্যায়ে চলে গিয়েছে, তখন আমাদের এই ধরনের কিছু চ্যালেঞ্জ, যেমন ইএফটিএন ডাউন হয়ে যাওয়া, তারপর হচ্ছে ব্যাংক বন্ধ হয়ে যাওয়া, মানুষ টাকা পয়সা তুলতে না পারা, বা পেমেন্ট গেটওয়ে গুলো যখন ডিসবার্সমেন্ট করতে পারছে না, তো এই ধরনের যে বিষয়গুলো, তখন আর হচ্ছে যে বিষয়গুলো এতটা ঘটবে না। তখন অটোমেটেড প্রসেসে আমরা হচ্ছে ডিসবার্সমেন্ট গুলো করে যেতে পারবো এবং একটা রিডান্ডেন্সি থাকবে, সবসময় একটা বিকল্প পদ্ধতি থাকবে, যেটা বেসিক্যালি এখন প্রকট আকারে সবাই ফিল করছে এবং আমরাও ফিল করছি। যে লাস্ট 2 দিন আগে কিন্তু কমপ্লিট বাংলাদেশ ব্যাংকের কমপ্লিট ইএফটি স্ট্রাকচার ডাউন হয়ে যায়, যার কারণে কোনো চেক প্রসেসিং হচ্ছে না, প্লাস হচ্ছে ইএফটি প্রসেসিং হচ্ছে না, এবং পাশাপাশি মার্চেন্টদের পেমেন্টও আমরা দিতে পারছি না। তো এই কারণে যে একটা স্থবিরতা তৈরি হয়েছে, এই স্থবিরতা বেসিক্যালি কিন্তু আসলে আমাদের ডিজিটাল বাংলাদেশ হওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, ঠিক তার অপোজিটটাই হচ্ছে। তো
তো এই জায়গাগুলোতে আমাদের এখনো অনেক বটলনেক আছে, যে এই জিনিসগুলো আসলে আমাদেরকে সামনে মানে রিমুভ করতে হবে। এবং রিমুভ না করলে কিন্তু এই ধরনের সিচুয়েশনে ইকোনমি কলাপস করবে, আর ইকোনমি কলাপস করলে কিন্তু আসলে আমরা সবাই এফেক্টেড হব মোর অর লেস। জি বিষয়টা এটাই আর কি। জি, একটা বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আমি। সেটা হচ্ছে যে আপনি যখন বিজনেস শুরু করেছিলেন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস, তখন ডিজিটাল জি। প্রোডাক্টের ব্যবসা নিয়ে মানুষ চিন্তা করতে ভয় পেত কিনা? মানে তখন এখন অনেকেই সফটওয়্যার বেসড বিজনেস করার জন্য উদ্যোগী হচ্ছেন। এখন না বা হার্ডওয়্যার বেসড বিজনেসও করার ট্রাই করছেন। কিন্তু আপনি যখন শুরু করেছিলেন তখন আপনি কোন দূরদর্শিতা থেকে চিন্তা করেছিলেন যে এই ব্যবসাটা হচ্ছে বাংলাদেশের পরবর্তী সময়ের ব্যবসা? কিন্তু যেহেতু তখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হওয়ার দ্বারপ্রান্তে ছিল না বা ডিজিটাল বাংলাদেশ হওয়ার জন্য চেষ্টায়ও ছিল কিনা তা নিয়েও কিছু সংশয় রয়েছে। আমাদের এন্টারপ্রেনারশিপের একটা মানে গুড বিউটিফুল সাইড হচ্ছে যে উই শুড নট কিপ অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট। তো আমি যখন শুরু করেছিলাম আমাদের শুরুটা ছিল হচ্ছে শুধু সফটওয়্যার সলিউশন বা টেকনোলজি সলিউশন দিয়ে। এরপর ওভার দ্য টাইমে এসে আমরা যখন এক্সপেক্ট মানে মার্কেট ভাইব দেখছিলাম যে না, এই এই জায়গাগুলোতে এখনো মানে অ্যাক্টিভলি ডেডিকেটেডলি প্যাশনেটলি কাজ করার মতো এন্টারপ্রেনার এবং কোম্পানির অভাব রয়েছে, এবং এটা আমরা সাহস করে আমার কাছে মনে হচ্ছে সাহস করে নেমে যাওয়া উচিত। এখন নামলে ৫ বছর পর ১০ বছর পর সেটার আউটকাম আসবে। তো এটার পার্সপেক্টিভে কিন্তু ২০১২ সালের দিকে কিন্তু পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করার জন্য একটা উদ্যোগ নেই, যেটা সাকসেসফুল করতে আমার প্রায় ৩ বছর লেগেছিল। ২০১৫ সালের ১৪ই এপ্রিল আমরা হচ্ছে যে সফট লঞ্চ করি, এবং ১৬ সালে এসে আমরা কমপ্লিটলি ফুল অপারেশনে আসি। এবং মোটামুটি এখন আমরা প্রায় ডিজিটাল পেমেন্টের একটা ছোট্ট একটা অংশ আমরা এখন মোটামুটি মার্কেটের স্টেক আমরা ওন করি, এবং যেটার মাধ্যমে আমরা আসলে সার্ভিস প্রোভাইড করছি। সো ওই সময়টাতে আসলে এটা খুব চ্যালেঞ্জিং ছিল, এবং ওই সময়টা থেকে এখান থেকে রেভিনিউ আর্ন করে সেটাকে প্রফিটেবল করা এটা আসলে খুব একটা চ্যালেঞ্জিং সময় ছিল। সো তখন আমাদের অন্য সাপোর্ট গুলো ছিল, সেই সাপোর্ট গুলো আমাদেরকে বেসিক্যালি এই জায়গায় আসতে পিছন থেকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের মতো একটা সাপোর্ট দিয়ে গেছে। সো যেটার ফলশ্রুতিতে এখন আমরা নিজেরা সাস্টেইন করতে পারছি, সার্ভাইভ করতে পারছি, এবং মার্কেটে একটা ওয়েল এস্টাবলিশড ব্র্যান্ড হিসেবে কাজ করতে পারছি। এটাই আর কি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এ পর্যায়ে সংযুক্ত হতে চাই ডক্টর মোহাম্মদ ফরহাদ রাব্বি, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিএসসি, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। জনাব সারোয়ার, ইশতিয়াক সারোয়ার কথা বলছিলেন যে তিনি বর্তমানে পেমেন্ট গেটওয়ে নিয়ে বেশি কাজ করছেন। এর আগে তিনি সফটওয়্যার নিয়ে কাজ করতেন। পেমেন্ট গেটওয়ে নিয়ে কিন্তু আমরা বরাবরই দেখে আসছি প্রায় গত ৮-১০ বছর ধরে বাংলাদেশে এই পেমেন্ট গেটওয়ে শব্দটা বারবার সামনে চলে আসছে। বিশেষ করে ফ্রিল্যান্সার যারা আছে আমাদের দেশে তারা কিন্তু বলছে যে পেমেন্ট গেটওয়ের জটিলতার কারণে আমরা বিদেশি পেমেন্ট গুলো ঠিকঠাক ভাবে নিতে পারি না, বা আমাদের অনেক খরচ হয়ে যায় সেই পেমেন্ট নেওয়ার জন্য। জানতে চাই আপনার কাছে যে পেমেন্ট গেটওয়ের জটিলতা বাংলাদেশে কেন? ধন্যবাদ। এটা মানে ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন যে পেমেন্ট গেটওয়ে, সাধারণত পেমেন্ট গেটওয়ে গুলো ইউজ করা হয় আমরা যে অনলাইনে যে ট্রানজাকশন গুলো করতে চাই, যখন আমরা কোনো কিছু কিনতে চাই বা কোনো কিছু পেমেন্ট করতে চাই, তখন আমরা যদি মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বলেন বা কার্ড, এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড এগুলো ইউজ করে যদি কিছু পেমেন্ট করতে চাই, তখন আমরা সব পেমেন্ট গেটওয়ে গুলো ইউজ করি। এবং সাধারণত দেখা যায় যে যারা মার্চেন্ট আছেন বা তারা এই পেমেন্ট গেটওয়ে সার্ভিস গুলো থার্ড পার্টির কাছ থেকে, যেমন আমার পে এক ধরনের সলিউশন প্রোভাইড করে, এসএসএল ওয়্যারলেস আছে, সূর্য পে আছে, এই ধরনের অনেকগুলো পেমেন্ট গেটওয়ে সার্ভিসেস আছে। তো তারা এই প্ল্যাটফর্মটা, এই ফ্যাসিলিটিস গুলো মার্চেন্টদেরকে দিয়ে থাকেন যেন ওনারা ক্লায়েন্টদের কাছ থেকে বা কাস্টমারদের কাছ থেকে বা এন্ড ইউজারদের কাছ থেকে পেমেন্ট গুলো রিসিভ করতে পারেন, মানে এন্ড ইউজাররা যেন খুব সহজে পেমেন্ট করতে পারেন। তো সাধারণত ফ্রিল্যান্সার যারা আছেন তারা, আমাদের বাংলাদেশের যে ফ্রিল্যান্সাররা যারা মোস্ট অফ দ্য ওয়ার্ক কিন্তু আসলে দেশে বাইরের জন্য কাজ করি আমরা, বা বাইরের জন্য কাজ করে, তখন দেখা যায় যে বাইরে যখন কাজ করে তখন পেমেন্ট গুলো হয় আসলে ইউএসডি তে বা ইউরোতে, এই ধরনের ফরেন কারেন্সিতে হয়। এবং এটা আসলে আমাদের টেকনোলজিক্যাল মানে রেস্ট্রিকশন না, মানে টেকনোলজির কারণে আসলে যে আমরা পেমেন্ট পাচ্ছি না বা হচ্ছে না, এটা প্রবলেম না। প্রবলেম হলো এবার পলিসি লেভেলে বা মানি লন্ডারিং যে পলিসি আছে, এটা কারেন্টলি বেশ স্ট্রিক্ট বাংলাদেশে। তো আমি যতটুকু জানি যে বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে খুবই
অ্যাক্টিভলি কাজ করছে এবং হয়তো খুব খুব নিকট ভবিষ্যতে আমি আমি পিটি শিওর যে 1-2 বছরের মধ্যে হয়তো আমরা পজিটিভ একটা চেঞ্জ দেখতে পারবো, যে এই ফরেন কারেন্সি গুলো মানে আমরা যে ইনকাম গুলো করি এগুলো খুব সহজে হয়তো আমাদের ব্যাংকিং চ্যানেল এখনো আসছে, বাট যত ইজি ওয়েতে আমরা দেশের ভিতরে ট্রানজাকশন গুলো করতে পারি। যেমন আমার পেতে আমি যদি একটা সার্ভিস মানে আমি যদি মার্চেন্ট হই, আমি আমার পে সার্ভিসটা ইউজ করি, দেখা যায় একটা সার্টেন অ্যামাউন্ট পরে অটোমেটিক তারা অ্যামাউন্টটা রিম্বার্স করে দিচ্ছে আমার অ্যাকাউন্টে। মানে এই জিনিসটা এত সুযোগ সুন্দর ওয়েতে হয় বাংলাদেশের ভিতরে, কিন্তু যখনই ফরেন কারেন্সিতে যাচ্ছে তখন ওই যে রুলস রেগুলেশনের কারণে আসলে আমরা আটকে যাচ্ছি। এবং এটা আসলে এই মুহূর্তে দরকার আছে, কারণ আমাদের মানি লন্ডারিং আপনারা জানেন যে প্রচুর মানি লন্ডারিং এর স্কোপ আছে বাংলাদেশের মধ্যে। তো এটা আমার ধারণা যে বাংলাদেশ গভর্নমেন্ট যখন মানে কনফিডেন্স এনাফ হবে যে টেকনোলজিতে তারা এটা আইডেন্টিফাই করতে পারবে এবং এটা কন্ট্রোল করতে পারবে, তখন ডেফিনেটলি ওনারা এটা ওপেন করে দিবেন যে বাংলাদেশের কোন ফ্রিল্যান্সার খুব সহজেই যেন দেশের বাইরে থেকে ফরেন কারেন্সি গুলো খুব সহজে নিয়ে আসতে পারে। আপনারা জানেন রিসেন্টলি পেপাল নিয়ে খুব কথা হচ্ছিল, যে পেপাল যদিও জুম সার্ভিসটা খুলেছে যে বাইরে থেকে খুব সহজেই অ্যামাউন্ট একটা ভালো ফরেন কারেন্সি পাঠানো যায় আমাদের ব্যাংকিং চ্যানেল গুলোতে। বাট এবং স্কিল বলে আরেকটা পেমেন্ট সার্ভিস আছে অনলাইন বেস, তারাও এক ধরনের সার্ভিস দিচ্ছে বাংলাদেশে। তো পেপাল হয়তো সামনে হয়তো খুব শীঘ্রই আসবে। বাট ওই যে বললাম যে আমি যতটুকু জানি, আমার নলেজে যতটুকু আছে, যে গভর্নমেন্ট আসলে চেষ্টা করছে এই সিস্টেমটাকে আরো ইজি করে দেওয়ার জন্য। বাট আসলে সবকিছু সব স্টেক হোল্ডারদেরকে আসলে মানে মেক শিওর করে যে ওয়েল কানেক্টেড, ওয়েল মনিটরড এবং সবগুলো মেক শিওর করে, আসলে যেহেতু এটা একটা ন্যাশনাল ইস্যু, যে আমি টাকা আনার টেন্ডেন্সিতে যদি আবার টাকা আমি হ্যান্ডেল না করতে পারি। আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক অনেকগুলো কতগুলো ইনসিডেন্ট হচ্ছে, যে ফরেন ট্রানজাকশনে এই জিনিসগুলো সুইফট অ্যাকাউন্ট নিয়ে যে একটা ইনসিডেন্ট ছিল। তো এই জিনিসগুলোকে আসলে বাংলাদেশ গভর্নমেন্ট মনে হয় যখন কনফিডেন্ট হয়ে যাবে, তখন হয়তো বা আমরা এই আরো সহজে এই ট্রানজাকশন গুলো করতে পারবো এজ এ ফ্রিল্যান্সার। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবারে সংযুক্ত হতে চাই জনাব সানবীর রূপল, সিনিয়র রিপোর্টার, সময় টেলিভিশন। জনাব সানবীর রূপল, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমাদের জনাব ইশতিয়াক সারোয়ার এবং আমাদের জনাব ফরহাদ রাব্বি দুজনেই কথা বলছিলেন পেমেন্ট গেটওয়ে, এবং একজন বিজনেস করছেন বর্তমানে, আরেকজন বললেন যে আমাদের কিছু পলিসিগত সমস্যা আছে, আমাদের একটা ভয় আছে মানি লন্ডারিং এর। আমার কথা হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশ অনেকেই কিন্তু এই ইজি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে থাকেন, যেটা ইন্টারন্যাশনাল গেটওয়ে, এবং সেক্ষেত্রে ওদের কি মানি লন্ডারিং এর ভয় নেই? ওদের দেশে কি মানি লন্ডারিং হয় না? সেটা হচ্ছে মানি লন্ডারিং আমাদের দেশে একটি বড় ইস্যু, বা উন্নয়নশীল দেশগুলোর একটি বড় ইস্যু। কারণ হচ্ছে এখানে মানুষজন নানান কারণে আসলে মানি লন্ডারিং এর সাথে জড়িয়ে পড়েন। সেক্ষেত্রে উন্নত বিশ্ব মানি লন্ডারিং হয় না এমন কোনো দেশ পৃথিবীতে নেই। সেটি সাম্প্রতিককালে আপনি সুইফটের যে তথ্য আছে বা ইন্টিগ্রিটি ইন্টেলিজেন্সের যে তথ্য আছে, সেই তথ্যগুলো প্রত্যেক বছরই তারা একটি সারা বিশ্বের দেশগুলো নিয়ে একটি তথ্য প্রকাশ করে থাকে। তো সে সমস্ত তথ্যর ভিত্তিতে বাংলাদেশে প্রতি বছর 60,000 কোটি টাকার মতো বলা হয়ে থাকে যে মানি লন্ডারিং হয়ে থাকে। তবে সেটির সম্ভাবনা এবং সংখ্যা বা এই যে অঙ্ক, সেই অঙ্ক আসলে অনেক রকমের দ্বিধাবিভক্ত অবস্থার মধ্যেও আছে। কারণ হচ্ছে শেষ 2-3 বছর হচ্ছে বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিটকে কিন্তু সে তথ্য দেয়নি, যার ফলে সঠিক তথ্যটাও কিন্তু ঠিকভাবে জানা যাচ্ছে না যে আসলে কি পরিমাণ মানি আসলে বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে বা বাইরে থেকে দেশে আসছে। তো মানি লন্ডারিং এর সবচেয়ে বড় যে সমস্যা দুটি, সেটি হচ্ছে কি আমাদের যেভাবে করে হয় সেটা হচ্ছে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং। তো এই দুইটি পদ্ধতিতে সবচেয়ে বেশি মানি লন্ডারিং হয়। তো সেক্ষেত্রে এই যে পেমেন্ট গেটওয়েটা, সেটা কিন্তু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই হয়। হ্যাঁ, মানে আপনি যখন একটা পণ্যকে ওভার ইনভয়েসিং করে, মানে ওভার ভ্যালুয়েটেড করে আনছেন বা দিচ্ছেন, তখন কিন্তু সেই পেমেন্টটাও কিন্তু হচ্ছে কোথা থেকে? ব্যাংকের মাধ্যমে। কারণ ব্যাংকের মাধ্যমেই এই গলতটা মূলত হয়ে থাকে। কিরকম? ধরেন চায়নাতে আমি একটা প্রোডাক্ট পাঠাবো, তো চায়নার সেই আমার যে বায়ার আছে, তাকে আমি বললাম যে এই প্রোডাক্টের ভ্যালু তুমি কাগজে কলমে দেখাবে ধরেন 100 টাকা, কিন্তু আসলে সেটার ভ্যালু হচ্ছে ধরেন 50 টাকা। হ্যাঁ,
তো আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই 100 টাকা পাঠিয়ে দিলাম। হ্যাঁ, ওখানে কিন্তু সে 50 টাকা রেখে দিল, বাকি 50 টাকা আমি সেখান থেকে অন্যভাবে বের করে সেই দেশে বা অন্য দেশে সেখান থেকে থার্ড কোনো কান্ট্রিতে নিয়ে গেলাম। তো এইভাবে করে কিন্তু মানি লন্ডারিংটা হয় মূলত। তো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মানি লন্ডারিং হবে বা সেখান থেকে অনেক বেশি হয়ে যাবে, আমি ঠিক সেটা আসলে বলতে চাই না বা সেটা আমি বিশ্বাসও করি না। এটা একটা মাধ্যম হতে পারে, যে নতুন আধুনিক পদ্ধতিতে সেটা একটি মাধ্যম মানি লন্ডারিং এর। যেমন ধরেন এর আগে আমরা শুনেছি বা আমরা দেখেছি বিভিন্ন সময় রিপোর্ট করার ক্ষেত্রে বা বিভিন্ন তথ্য ভিত্তিতে, যে বিকাশের মাধ্যমে এক ধরনের মানি লন্ডারিং হয়ে থাকে। কিরকম হয়ে থাকে সেটি ধরেন ওই সৌদি আরবে এখান থেকে কিছু লোকজন বা মিডল ইস্টে বিভিন্ন লোকজন তারা এই ধরনের সিম দিয়ে বা বিভিন্ন ভাবে তারা কোনো একটা পদ্ধতি ব্যবহার করে সেটা বাংলাদেশে মানি লন্ডারিং পদ্ধতি মানে ব্যবহার করে, যেটি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের আয় আমরা খুব একটা পাচ্ছিলাম না। শেষ কয়েক বছর আগে শেষ পর্যন্ত অর্থমন্ত্রী তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে 2% হারে তাদেরকে প্রণোদনা দেওয়া হবে। তারপরে কিন্তু ঠিকই প্রবাসীদের আয় সেটি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এভাবে করে কিন্তু কিছু কিছু পদ্ধতি ব্যবহার করে চেষ্টা করা হচ্ছে যে আমাদের দেশের টাকা দেশে রাখা এবং দেশের অর্থনীতিতে ব্যবহার করার জন্য। কিন্তু তারপরেও দুষ্ট লোক তো আসলে সবসময় ছিল, সারা পৃথিবীতে আছে। সেই দুষ্ট লোককে চেক দেওয়ার জন্য যে আইনগুলো আছে সেই আইনগুলোর ক্ষেত্রে আবার কিছু সমস্যা আছে। সেটি হচ্ছে বাংলাদেশের যে বিদ্যমান আইন মানি লন্ডারিং আইন, সেই আইন খুবই কঠোর আইন আছে, কিন্তু সেই আইনের প্রয়োগটা আসলে বরাবরের মতে অন্যান্য ক্ষেত্রেও যেভাবে দেখা যায় প্রয়োগ নেই, এক্ষেত্রেও ঠিক সেভাবে করে প্রয়োগ নেই। কারণ গত আহ, কতগুলো বছরে আমরা যতগুলো মানি লন্ডারিং এর কেস দেখেছি বা মানি লন্ডারিং এর বিভিন্ন ধারা দেখেছি, তারপরে দুর্নীতি দমন কমিশন যে কাজগুলো করেছেন, পাশাপাশি আমাদের আরেকটি যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে সেটা হচ্ছে আহ যাকে বলে সিপিডি, তো না সেটা নামটা, যারা এই ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে তাদের যে প্রতিবেদন দেখেছি, সেই সমস্ত প্রতিবেদনও যে ধরনের তথ্য উপাত্ত এসেছে সেই তথ্য উপাত্তর ভিত্তিতে যে আইনি ব্যবস্থা নেওয়ার কথা সেই আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে সেটিকে শিথিল করা হয়েছে। এবার এবার আসি, আপনি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলেন সেই আলোচনার বিষয়বস্তু ছিল কোভিড-19 আসলে ব্যাংকিং খাত বা ব্যাংকিং চ্যানেলের বাইরে আমাদের আধুনিক পদ্ধতি ব্যবহার করে কিভাবে করে ঘরে বসে মানি ট্রানজাকশন করা যায়। সেক্ষেত্রে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এখন গত প্রায় 10-11 বছর ধরে আমাদের অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং সেবা সেটি কিন্তু চালু হচ্ছে, এবং এখন এই মুহূর্তে বাংলাদেশের পেমেন্ট গেটওয়ের কথা বলেন বা মোবাইল ব্যাংকিং এর কথা বলেন, অন্তত 12 থেকে 15টি কোম্পানি তারা কিন্তু এই মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে। সবচেয়ে বেশি এগিয়ে আছে বিকাশ, পাশাপাশি সরকারি সেবা সংস্থা আমাদের যে ডাক বিভাগ তাদের তাদের মাধ্যমে নগদ দ্বিতীয় অবস্থানে আছে। তো তারপরেও এই রেশিও কিন্তু অনেক দূরে, মানে এতদিন কিন্তু বিকাশ একাই ব্যবসা করেছে এবং সেক্ষেত্রে মাত্রই নগদ এসে তাদেরকে তাদের দুর্গটা মোটামুটি নাড়াতে পেরেছে বলে মনে হচ্ছে। তো এক্ষেত্রে আরো একটি দেখা যায় ডাচ বাংলা ব্যাংকের রকেট, হ্যাঁ, তারপরে ডাচ বাংলার রকেট, তারপরে অন্যান্য আরো অনেকগুলো সেবা আছে যে এই সেবাগুলো দিয়ে 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 যাচ্ছে। তবে সেক্ষেত্রেও দেখা যায় এবার কিন্তু একটি সমস্যা দেখা গেছে, সেটি হচ্ছে আপনার রকেটের হচ্ছে 9% আপনার চার্জ একজন গ্রাহকের ক্ষেত্রে বলা হয়, আবার বিকাশের ক্ষেত্রে এখনো কিন্তু দেখা যায় 1000 টাকা আপনাকে পাঠাতে গেলে 18-18.5 টাকা খরচ করতে হয়। তাহলে এই যে অসামঞ্জস্য খরচ, একই দেশে একই ব্যাংকিং ব্যবস্থায় একই রেগুলেটরি পাওয়ার অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের মনিটরিং ব্যবস্থায়, তো সেটা কিভাবে করে আসলে আপনি দেখবেন একজন গ্রাহক হিসেবে? আমি মনে করি যে এটা খুবই একটা অস্বাভাবিক চার্জ, যেটা এর আগে কিন্তু বাংলাদেশ ব্যাংক একবার বলা হয়েছিল যে তারা করতে চায় যে সমসাময়িক সময়ের জন্য কাছাকাছি যাতে চার্জ থাকে সেরকম, কিন্তু সেটি কিন্তু এখনো কার্যকর হয়নি, যার ফলে গ্রাহকরা কিন্তু আসলে আস্থা রাখতে পারছেন না আসলে কোন ভাবে তাদের জন্য আসলে সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে এই পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে। পাশাপাশি আইসিটি মন্ত্রণালয় গত কয়েকদিন আগে পলক ভাইয়ের একটা প্রোগ্রামে আমি কথা বললাম যে আসলে যেহেতু অনেকগুলো সেবা আপনারা চালু করেছেন, কেন আপনারা আন্তঃব্যাংকিং লেনদেন যেভাবে আপনারা করছেন সেভাবে করে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে করছেন না? তো সে তখন বললেন যে আমরা সেটার ব্যবস্থা নিচ্ছি এবং আমরা একটা প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা করছি যেখান থেকে মোবাইল ব্যাংকিং সেবা মানে বিকাশ থেকে নগদ, নগদ থেকে বিকাশ বা রকেট বা অন্যান্য যেগুলো আছে সেগুলোতে ট্রানজেকশন করার একটা ব্যবস্থা করা হচ্ছে। সেটি হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের হয়তো আগামী কয়েক বছরের মধ্যে
সেরকম একটি ব্যাংক মোবাইল ব্যাংকিং ব্যবস্থা আমরা দেখতে পাবো। তো সেটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক হবে বলে মনে করছি। বাকি আরো দুজন অতিথি আছেন, তাদেরকে বলার সুযোগ দিতে চাই, তারপর হয়তো আমার যদি আবার সুযোগ হয় তাহলে আমি আবার হয়তো একটু বলতে পারবো। জি 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 অবশ্যই। এম ইশতিয়াক সারোয়ার, আপনার সাথে একটু আলোচনা করি যে বিষয় নিয়ে কথা বলছিলেন সানভির উপর, যে আন্তঃ মোবাইল ব্যাংকিং ট্রানজেকশন করা শুরু করতে চায় আর কি বাংলাদেশ, এই বিষয়ে তিনি কথাও বলেছিলেন। এখন কথা হচ্ছে যে এইটা শুরু করতে কোনো জটিলতা আছে কি, মানে টেকনোলজিক্যাল কোনো জটিলতা আছে কি আপনার কাছে, মানে আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে মনে করেন? এটাকে বলে আসলে হচ্ছে আইডিটিপি, ইন্টার মানে এটাকে ইন্টার অপারেবিলিটি বলে আর কি। তো ইন্টার অপারেবিলিটির যে বিষয়টা, ওটা নিয়ে অলরেডি কিন্তু একটা টেস্ট কেস অলরেডি রান করা হয়ে গেছে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক থেকে, যেটার পার্সপেক্টিভে হচ্ছে যে আমরা বিকাশ থেকে রকেটে বা বিকাশ থেকে নগদে আমরা হচ্ছে ফান্ড ট্রান্সফার করতে পারবো, এবং এই ক্ষেত্রে আসলে খরচের চার্জটা কত হবে এবং হচ্ছে আপনার কি পদ্ধতিতে যাবে। বিকাশ আসলে এই জায়গাগুলোতে এখনো হচ্ছে যে একটা টেস্ট ফেজের মধ্যে দিয়ে যেতে যাচ্ছে। সো এই মানে ভাই যেটা বললেন উনি, যে এই ইন্টারঅপারেবিলিটির যে বিষয়টা, ওটা বেসিক্যালি পলক সাহেব বলেছে যেটা হবে, বাট আসলে এটা অলরেডি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং অলরেডি এটা নিয়ে টেস্ট কেস রান করা হচ্ছে এই মুহূর্তে। তো এটা আমরা আশা করছি এই বছর নাগাদ অ্যাটলিস্ট রকেট আর বিকাশের মধ্যে হয়ে যাবে। নগদ হয়তো এই শোটাতে হয়তো আর একটু পরে সে ইনভলভ হবে, কারণ হচ্ছে তার এখন বেসিক্যালি এখন রাইজিং টাইম। সো সে রাইজিং টাইমে সে বিকাশ থেকে রকেটে বা নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর যে পদ্ধতিটা আছে, ব্যবসায়িক স্ট্র্যাটেজি কারণে হয়তো সেটা সে এখনই চালু করবে না, হয়তো আরো 3 মাস বা 6 মাস পরে আগে প্ল্যাটফর্মের স্টেবিলিটিটা আগে দেখবে, দেন গিয়ে হবে। এটা বেসিক্যালি একটা সুইচিং এর মানে সুইচিং ফ্যাসিলিটি হচ্ছে, যে সুইচিং ফ্যাসিলিটিটা বেসিক্যালি এখন বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক করছে। আর মানি লন্ডারিং এর যে বিষয়টা আসছে, পেমেন্ট গেটওয়ে দিয়ে মানি লন্ডারিং হবে না সেটা যেমন সত্যি, আবার হতেও পারে, কারণ হচ্ছে পেমেন্ট গেটওয়ে গুলোতে কিছু রিস্ক ফ্যাক্টর থেকে যায়। যে ফর এক্সাম্পল একটা বিজনেস, সেই বিজনেসটা আমাদেরকে সে এসে বললো যে আমরা হচ্ছে যে এই টাইপের বিজনেস সার্ভিস দিই। আপনি দেখাচ্ছেন একটা সার্ভিস দিচ্ছেন, কিন্তু আসলে ওটার আড়ালে আপনি অন্য একটা সার্ভিস আপনি সেল করছেন, ওটা কিন্তু মানি লন্ডারিং। হ্যাঁ, সো ওটা যদি কখনো কোনোভাবে যদি ডিটেক্টেড হয়, আমরা কিন্তু সেই ক্ষেত্রে ইমিডিয়েট অ্যাকশন নিই এবং সঙ্গে সঙ্গে আমরা রেগুলেটরি অথরিটিকে জানাই এবং ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সিকেও আমরা ইনফর্ম করে রাখি, এবং ওই মার্চেন্টের ট্রানজাকশন আমরা হোল্ড করে দিই, ইভেন কি সবকিছু আমরা হোল্ড হয়ে যায়। সো ওই টাইপের কমপ্লায়েন্সটা আমরা আমাদেরকে মেনটেন করি অ্যাজ পার্ট অফ আওয়ার রেগুলেটরি অব্লিগেশন। এবং এই জায়গায় সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টরে আছে বেসিক্যালি বিকাশ, কারণ হচ্ছে বিকাশের মাধ্যমে আসলে প্রচুর পরিমাণ মানি লন্ডারিং হয় এবং অনেক ক্রাইমও হয়। এই ক্ষেত্রে আসলে বিকাশকে চেক এন্ড ব্যালেন্সের যে বিষয়গুলো আছে সেই জায়গাগুলোতে আসলে কাজ করতে হবে, প্লাস যে ডিলার বা ডিস্ট্রিবিউটররা কাজ করে বা যেভাবে ব্যালেন্সগুলো লিফটিং হয় এবং যেভাবে ক্যাশ আউট হচ্ছে যে প্রক্রিয়াগুলোতে, যেমন আমি খোদ পেমেন্ট ইন্ডাস্ট্রির মানুষ, কিন্তু আমার ওয়ালেটেই কয়েকবার আমাকে হচ্ছে ফেক নাম্বার থেকে ফোন এসছে যে এই টাকাটা ভুলে চলে গেছে বা এই টাইপের সিচুয়েশন। তো এখন তারা ভুল জায়গায় ফোন দিয়ে ফেলেছে, সেজন্য হয়তো আমাকে ক্যাশ করতে পারেনি, কিন্তু এভাবে কিন্তু অনেক মানুষ অসহায় এবং যারা এই বিষয়গুলো বুঝে না তাদেরকে কিন্তু নিঃস্ব করে দিচ্ছে। কারো কাছ থেকে 20,000, কারো কাছ থেকে 40,000, কারো কাছে 7,000, কারো কাছে 8,000, 10,000 টাকা করে কিন্তু চলে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো আছে, এটা কিন্তু বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে, নগদে হচ্ছে না, রকেটে হচ্ছে না। তাহলে নিশ্চয়ই রকেটে নিশ্চয়ই সেই ধরনের সিকিউরিটি ফ্যাসিলিটিস আছে, হয়তো বিকাশকে এই জায়গাগুলোতে আসলে আরো কাজ করতে হবে। এবং আমাদের রেগুলেটরি অথরিটি, বিশেষ করে পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এবং হচ্ছে আমাদের ব্যাংকিং যে বিআরপিডি যে ডিভিশনগুলো আছে, আমাদের রেগুলেটরদের রিসেন্ট মনোভাব হচ্ছে তারা খুবই ওপেন, তারা এখন যে কোনো চেঞ্জকে তারা ওয়েলকাম করতে চায়। তারা যে টেকনোলজিক্যালি তারা যে কোনো ধরনের সার্ভিসকে তারা হচ্ছে যে এখন অ্যাকসেপ্ট করতে যাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করতে যাচ্ছে এবং রেগুলেটরি বাইন্ডিংস এর মধ্যে নিয়ে আসছে। যেমন আমরা রিসেন্টলি আমরা ডিজিটাল লেন্ডিং মানে আমরা চালু করেছি, মোস্ট প্রবাবলি ইন অপারেশন সেকেন্ড কোন ডিজিটাল লেন্ডিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ।
এটা বেসিক্যালি আমরা করেছি হচ্ছে ক্যাশম্যান নামে একটা অ্যাপের মাধ্যমে, যেটা থেকে হচ্ছে যে নিম্নে 1,000 টাকা থেকে উঠে 10,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবে ব্যক্তি বিশেষ, যে কেউ যার স্যালারিটা আছে, যার এনআইডি আছে, সে হচ্ছে ওটার মাধ্যমে নিতে পারবে। তো এটার মাধ্যমে বেসিক্যালি আমরা কি করতে চাচ্ছি, যে প্রান্তিক মানুষের এই সময়টাতে মাসের শেষে এমপ্লয়ীদের যারা চাকরি করে তাদের হাতটা খালি হয়ে যায়। সো এই যে এই সময়টাতে সে যেন ওখান থেকে লোনটা নিয়ে যেন সে তার নিডটা ফুলফিল করতে পারে। এই বিষয়গুলো কিন্তু অলরেডি আমাদের রেগুলেটরের কাছে অলরেডি পৌঁছে গেছে। আমরা যেরকম একটা বিষয় চালু করেছি, তো তারা আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে তোমরা এই জিনিসগুলো করছো, যে সেই জিনিসগুলো কি রেগুলেটরি কমপ্লায়েন্স মেনটেন হচ্ছে কিনা। আমরা নিশ্চিত করেছি যে আমরা রেগুলেটরি কমপ্লায়েন্স মেনটেন করার জন্য যা যা ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেভাবে আমরা করছি। তো সেভাবে আমরা বেসিক্যালি ওই কাজগুলো করছি। তো এইখানেই বেসিক্যালি আমাদের রেগুলেটরি অথরিটির সিরিয়াসনেসটা সামনে চলে আসে, যে তারা বেসিক্যালি প্রত্যেকটা জিনিসকে রেগুলেটেড ওয়েতে মার্কেটে নিয়ে আসতে চায়, যেন ম্যাস পিপল উপকৃত হয়, আমাদের ব্যাংকিং সেক্টরটা যেন এবং হচ্ছে ফিনান্সিয়াল সেক্টর বা ফিনটেক যে সেক্টরটা আছে এটা যেন হচ্ছে যে ইয়ে হয়। আর পেপ্যালের যে বিষয়টা বা এই পেপ্যাল আসা না আসার যে বিষয়টা, এখানে রেগুলেটরি ইস্যুজ আছে, মানি লন্ডারিং ইস্যুজ আছে, আমাদের ফরেন কারেন্সি পলিসিটা অনেক রেস্ট্রিক্টেড, আমরা এখান থেকে অনেকটা সার্টেন অ্যামাউন্টের বেশি পাঠাতে পারি না। তো পেপ্যাল আসবে হয়তো আগামী 1-2 বছরের মধ্যে, পেপ্যালের বিষয়গুলো হয়তো সলভ হয়ে যাবে, কারণ আমাদের রেগুলেটরি অথরিটি অলরেডি এটা নিয়ে কাজ করছে। একটু আগে এই ভাই, আমাদের সাংবাদিক ভাই যিনি বললেন যে আমাদের পলিসিগত বিষয়গুলো, এবং আমাদের স্যার যিনি বললেন যে পলিসিগত বিষয়গুলো যদি ঠিক হয়ে যায় তাহলে হচ্ছে যে ফ্রিল্যান্সারদের রেমিটেন্স আনার ক্ষেত্রে বেসিক্যালি তেমন কোনো বাধা থাকবে না। এবং বর্তমানে কিন্তু আমার পে দিয়েও আমরা কিছু কিছু ফ্রিল্যান্সারকে একটু ছোটখাটো সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের ব্যান্ডিংস হচ্ছে যে আমরা ছোট টিকিট সাইজের ট্রানজাকশনগুলো হ্যান্ডেল করতে পারি। এবং এখানে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায় যে ডার্ক ওয়েব বলে একটা জিনিস আছে, ডার্ক ওয়েব, যেখানে হচ্ছে যে আপনার স্টোলেন কার্ড বিক্রি হয় এবং মানে ওখানে হচ্ছে যে অনেক অপরাধ হয়। তো পেমেন্ট গেটওয়ে গুলো দিয়ে হয় কি, সাউথ আমেরিকান রিজিয়নের কিছু মাফিয়ারা ডনরা থাকে, তারা করে কি এই কার্ডগুলো কিনে তারা বিভিন্ন ওসব দেশেই তারা চালায় যেসব দেশের ব্যাংকিং সিস্টেম, পেমেন্ট সিস্টেম দুর্বল। তো আমাদের ব্যাংকিং সিস্টেম, পেমেন্ট সিস্টেমে বেসিক্যালি এই ধরনের কিছু দুর্বলতা ছিল, যে অনেক কার্ড হচ্ছে 2D কার্ড যেগুলো দিয়ে ট্রানজাকশন হয়ে যাচ্ছে। তো যার কারণে আমাদের ব্যাংকিং সিস্টেমে এবং আমাদের গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংক যেটা রেস্ট্রিকশন দিয়েছে যে পেওনিয়ার কার্ড বা ভার্চুয়াল কার্ড বা প্রিপেড কার্ডগুলো দিয়ে যেন ট্রানজাকশন না হয়। সো ওই কারণে বেসিক্যালি আমরা ফ্রিল্যান্সারদেরকে সাপোর্ট দিতে চেয়েও আমরা আসলে প্রপার সাপোর্ট দিতে পারছি না কিছু রেস্ট্রিকশন এবং লিমিটেশনের কারণে। এখন কি কেউ যদি $1,000 পে করতে চায় আমার পে মাধ্যমে বা এসএসএল কমার্সের মাধ্যমে, পেমেন্ট লাক বাই চান্স হয়ে যাওয়ার পর দেখা গেল বিভিন্ন ধরনের ইস্যুজ এসে মানে দাঁড়িয়ে যাবে। তো এই ধরনের চ্যালেঞ্জেস গুলো থাকার কারণে হয় কি, আমরা সদিচ্ছা থাকা সত্ত্বেও পেপ্যালের যে একটা ঘাটতি, সেই ঘাটতিটা ফুলফিল করতে পারছি না পুরোপুরি ভাবে। আমরা ইনওয়ার্ডস এরপর আমরা ফান্ড আনতে পারি, কিন্তু ইন্টারনালি উই আর ভেরি মাচ সাউন্ড। আমাদের এসএসএল কমার্স আছে, আমরা আছি, আমার পে আছে, সূর্য পে আছে, আমরা সবাই মিলে বেসিক্যালি একটা ইকোসিস্টেম অলমোস্ট দাঁড়িয়ে গেছে। এখন আর বাংলাদেশের লোকাল পেমেন্ট সিস্টেম নিয়ে আসলে কোনো চ্যালেঞ্জ নাই। সো আমরা এই কোভিড-19 সিচুয়েশনে এই জিনিসগুলোর প্র্যাকটিস এবং ব্যবহার যদি বাড়িয়ে দিই ব্যবসাগুলোর ক্ষেত্রে, ফেসবুক ভিত্তিক বিজনেসগুলোর ক্ষেত্রে এবং ই কমার্সগুলোর ক্ষেত্রে, তাহলে কিন্তু আসলে আমাদের এই কোভিড-19 সিচুয়েশনে আমরা আসলে কোনো কিছুর জন্য আটকে থাকবো না। এটা হচ্ছে প্রথম। আর সেকেন্ড হচ্ছে যে কোভিড-19 সিচুয়েশনে মানুষ যে পরিমাণ ব্যাংকে লাইন ধরে এই যে ইউসেজ তাদের টাকা তুলতে যাচ্ছে, এই প্র্যাকটিসটা থেকে আসলে আমরা এখনই হাই টাইম ছিল যে ব্যাংকগুলোর যে ডিজিটাল ট্রানজাকশন এবং ডিজিটাল ট্রান্সফার গুলোকে প্রমোট করা, কিন্তু সেটা না করে পাবলিক লাইন ধরে সময় নিয়ে যাচ্ছে এবং সংক্রমণের হারটা কিন্তু ওখান থেকে আরো বাড়ছে। সো এই সময়টাতেই আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং হচ্ছে আমাদের ব্যাংকগুলো যদি এই ইন্টার ব্যাংকিং ট্রান্সফারের যে বিষয়গুলো আছে, বিকাশ থেকে নগদ, নগদ থেকে বিকাশ, বা বিকাশ থেকে ব্যাংক, বা নগদ থেকে ব্যাংক, এই যে ট্রান্সফারগুলো যদি ব্যবস্থা যদি স্মুথ থাকতো, তাহলে কিন্তু ব্যাংকগুলো খোলা না রাখলেও আমাদের খুব একটা বেশি ইম্প্যাক্ট পড়তো না, ব্যাক অফিস থেকে কাজগুলো চলতো। তো এই বিষয়গুলো বেসিক্যালি সর্ট আউট করলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে।
জি, ব্যাংকের ইস্যুতে আরেকটা বিষয় আমি আনতে চাই। আপনি বলছিলেন যে ইএফটিএন বন্ধ হয়ে আছে বা সামহাউ যে কোনো কারণে ব্যাচ ট্রান্সেকশন, যেটা মানে এক ব্যাংকের চেক অন্য ব্যাংকে ক্যাশ হয় যেভাবে, এই জি। নিকাশ ঘর যেটাকে আমরা বাংলায় বলে থাকি, এই ট্রান্সেকশনটাও কিন্তু এই কোভিড এর সময় বন্ধ হয়ে আছে। তার প্রধান কারণ হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চকে বন্ধ রাখা হয়েছে ব্যাংকের। সেক্ষেত্রে মানে এইটা আমার কাছে এক প্রকার মনে হয় যে এইটা কি ব্যাংকের আসলে লোকবলের সমস্যার কারণেই এইটা সমস্যা, যে ব্রাঞ্চ বন্ধ বিধায় এটা সেন্ট্রালি কন্ট্রোল করতে পারছে না, নাকি কোনো টেকনোলজির আশ্রয় নিলে এটাকে সলভ না, করা এই যেত? গত গত 13 তারিখ থেকে বেসিক্যালি আমাদের বাংলাদেশ ব্যাংকের যে মানে ডেটা সেন্টার আছে মিরপুর এবং হচ্ছে মতিঝিল, এই দুটার মধ্যে যে ফাইবার কানেক্টিভিটি আছে ওটা কেটে যাওয়ার কারণে বেসিক্যালি নিকাশ ঘর এবং হচ্ছে যে ইএফটিএন দুটাই এখন বন্ধ। সো আমরা কোনো পেমেন্ট পাচ্ছিও না, আমরা কোনো পেমেন্ট কোনো ডিসবার্সমেন্ট মানে করতে পারছি না। সো এটা বেসিক্যালি আশা করি আজকে কালকের মধ্যে সলভ হয়ে যাবে। এটার জন্য নাকি বাংলাদেশ ব্যাংক থেকে একটা অলরেডি একটা নোটিশ জারি হয়েছে যে এই মুহূর্তে সবকিছু বন্ধ আছে। তো এখন এই যে একটা ক্রাইসিস হয়ে গেল, এইরকম ক্রাইসিস কিন্তু আবারও হবে, তার কোনো মানে এইটা গ্যারান্টি নাই। আমি একটু আপনার সাথে জনাব সানবীর রুপল, আপনিও নিশ্চয়ই একটু এড করতে চাইবেন যে এইটা কেমন হলো যে দুটা ডাটা সেন্টারের মধ্যে কানেক্টিভিটি কেটে যাওয়ার কারণে পুরো দেশের 13 তারিখের কথা যদি আমি বলি, 13 তারিখে বাংলাদেশে নিকাশ ঘরের মাধ্যমে যা ট্রানজেকশন হয়েছিল পুরো ট্রানজেকশনকে ক্যান্সেল করা হয়েছে। মানে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ইন্টার ব্যাংক, আমরা যেটা মোবাইল ব্যাংকিং এর কথা বলছিলাম সেটা তো বাংলাদেশে চালু আছে, চেকের মাধ্যমে হয়ে থাকে, নিকাশ ঘরের মাধ্যমে পুরো ট্রানজেকশনটাই ক্যান্সেল করতে হয়েছে। এবং এই পরের দিন লকডাউন, আগের দিন মানুষ টাকা ট্রানজেকশন করার অনেকেই নানা রকম প্ল্যানিং ছিল, সে সবকিছু কিন্তু বাতিল করতে হয়েছে। মানে এখানে কি আপনি বলবেন না যে একটা ব্যাকআপ, মানে এনিহাউ কোন একটা ব্যাকআপের দরকার ছিল, কোন একটা ব্যাকআপ থাকলে হয়তো বা এই প্রবলেমটা হতো না। কানেক্টিভিটি যেটা বললেন যে ফাইবার কাটা গেছে, ফাইবার ছাড়াও তো আরো অনেক রকমের কানেক্টিভিটি হতে পারে। যে ব্যাংকিং সিস্টেম আছে সেই ব্যাংকিং সিস্টেমে আমরা বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কিন্তু একাধিকবার বিভিন্ন রকমের হামলা হতে দেখেছি, পাশাপাশি ডাটা সেন্টারে নানান রকমের জটিলতা হতে দেখেছি। এবং সবশেষ যে এই মুহূর্তের যে পরিস্থিতি, যে সেটি হচ্ছে হঠাৎ করেই এমন একটা দিনে এইরকম একটা সমস্যা হলো যে যার পরদিন থেকে লকডাউন এবং ব্যাংকিং ব্যবস্থা বন্ধ হয়ে যাবে বলে একটা ঘোষণা হয়েছে। এবং সে নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক বা নানা রকম সমালোচনা আসলে আছে। একদিনে নানান রকমের ব্যাংকিং সেবা বিষয়ে 7 থেকে 8টি সার্কুলার জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। মানে কতটা সমন্বয়হীন হলে একটা ব্যাংকিং ব্যবস্থায় কোভিড এর এই সময়ে মানে আসলে মানুষজনকে আরো বেশি বিপদের মধ্যে ঠেলে দিতে পারে, সেটা আসলে এইবারের লকডাউনের এই ব্যাংকিং সিস্টেম চালু রাখা এবং বন্ধ রাখা নিয়ে মানে যে অবস্থা তৈরি করা হয়েছে সেটি আসলে না দেখলে বোঝা যায় না। মানে আজকে সকালে আপনার এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার ঠিক আগ মুহূর্তে আমার এক বন্ধু ফোন করেছে, যিনি ঝালকাঠি একটা সরকারি ব্যাংকের ব্রাঞ্চে জব করেন। তো সে সেদিনকার প্রথম দিনে যখন লকডাউনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে সেরকম ঘোষণার পরে সাথে সাথে কোনো না কোনো কারণে সে তার চলে আসছে ঢাকায়, ঢাকায় তার পরিবার চলে এসছে। তো যদিও তাকে বলা হয়েছিল ওই সময় যে একটা নির্দেশনা ছিল যে ওইখানেই অবস্থান করতে, সে চলে এসছে। এখন আসার পরে এই যে বারবার সার্কুলার জারি করা হয়, একবার বলে বন্ধ, একবার বলে খোলা, একবার বলে 10টা থেকে 3টা, একবার বলে 10টা থেকে 1টা, 1টা থেকে মানে আবার 10টা থেকে আবার 12টা 1টা, এরকম নানান রকমের দেখলাম, আমরা জটিলতা দেখলাম। এখন হঠাৎ করে তাকে বলা হলো যে আপনি রোববার দিন তো জয়েন করতে হবে। এখন জয়েন করবে কিভাবে, ঢাকা থেকে এখন সে কিভাবে যাবে, সেটা নিয়ে আমাকে ফোন করেছে যে আসলে কোন ব্যবস্থা আছে। তাহলে অবস্থাটা কি তৈরি করলেন আপনি? তো একদিকে হচ্ছে গিয়ে আপনার সার্ভার জটিলতা, আরেকদিকে ব্যাংক খোলা রাখা না রাখা নিয়ে মানুষজন। জনাব ইশতিয়াক সারোয়ার, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটা সিস্টেমের কথা বলছিলেন, ডিজিটাল ল্যান্ডিং, যেটা আপনি বলছিলেন বাংলাদেশে নতুন একটা প্রোডাক্ট। ডিজিটাল ল্যান্ডিং এখনো সেভাবে বাংলাদেশে পরিচিত নয়, পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু বেশ পরিচিত, এবং আমাদের পাশের দেশ ভারতেও কিন্তু ডিজিটাল ল্যান্ডিংটা পরিচিত। এখন কথা হচ্ছে যে ডিজিটাল ল্যান্ডিং বলতে আমি একটু আমার দর্শকদের একটু প্রথমেই বলি যে উনি যেমনটা বলছিলেন যে আপনার অল্প কিছু টাকার দরকার, আপনি চট করে আপনার বন্ধুর কাছ থেকে ধার না করে আপনি একটা অ্যাপের মাধ্যমে একটা ব্যাংকিং
ব্যাংকিং চ্যানেলের মতো, নট টোটালি ব্যাংকিং চ্যানেল, এটা অ্যাজ লাইক ব্যাংকিং চ্যানেলের মতো। সেখান থেকে আপনি চট করে টাকাটা ধার করে নিলেন, তারপরে আপনি কিছুদিন পরে আবার টাকাটা পরিশোধ করে দিলেন। এটা হচ্ছে ডিজিটাল ল্যান্ডিং। এখন আপনি আমাদের দর্শকদের একটু বলবেন যে কেউ যদি ডিজিটাল ল্যান্ডিং নিতে চায়, সেক্ষেত্রে আপনার অ্যাপটা থেকে কিভাবে, কি পদ্ধতিতে তিনি এই টাকাটা ধার নেবেন? আচ্ছা, প্রথম প্রসেস হচ্ছে যে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের সে অবশ্যই জব হোল্ডার হতে হবে, বা তার একটা এনআইডি বা তার একটা অফিস আইডি থাকা লাগবে। সো এনআইডি নিয়ে একটা সেলফি তুলতে হবে, এভাবে সেলফি ছবি মানে ধরে এভাবে সেলফি তুলতে হবে। তারপর হচ্ছে তার এনআইডি নাম্বারটা দিবে, তার ইনফরমেশন গুলো দিবে, এবং তার আর একটা গ্যারান্টারের মতো একটা রেফারেন্স দিবে, এবং হচ্ছে তার ফোন নাম্বার এবং অন্যান্য সবকিছু দিবে। তারপর তার আমরা ভেরিফিকেশন অটোমেটিকলি সিস্টেম ভেরিফাই করে নিবে যে আসলে দিস পারসন ইজ এলিজিবল অর নট। ওটা করার সময় গ্যারান্টারকে কি করে ভেরিফাই করবেন, বা ওর জব আইডি কি করে ভেরিফাই করবেন? যেমন ফর এক্সাম্পল কেউ যদি আইফোনের অ্যাপ আইফোন ইউজ করে, সো তার অটোমেটিকলি তার ক্লাসটা বোঝা যাবে যে সে আইফোন ইউজ করে, দ্যাট মিন্স যে হি পজেস সামথিং ডিফারেন্ট এন্ড হি হ্যাজ এ ক্যাপাসিটি টু রিপে দ্য মানি। তার বস ওকে আইফোনটা গিফট করেছে, হতে পারে সে একটা খুব মিনিমাম চাকরি করে। আচ্ছা, না এই জায়গায় হচ্ছে ফার্স্ট টাইম তো ট্রাস্ট করতেই হবে। হ্যাঁ, তো এখন যদি তাকে আমরা যে প্রসেস গুলো ধরছি, ফোনের স্টোরেজ, ক্যামেরার অ্যাক্সেস নিচ্ছি, এবং হচ্ছে এসএমএস দেখা হচ্ছে। সো এসএমএস রিড করার মধ্যেই বেসিক্যালি আপনি যে ট্রানজাকশন করছেন, ব্যাংক থেকে টাকা, ব্যাংক থেকে আপনার হচ্ছে এসএমএস আসছে, আপনি হচ্ছে যে আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন, বিকাশ থেকে, নগদ থেকে, নগদ থেকে। তো এই যে টাকা পাঠানোর লেনদেন হচ্ছে, এই জিনিসগুলো সিস্টেম চেক করে দেখবে যে আসলে আপনি এই ধরনের ট্রানজাকশন গুলো কত ফ্রিকুয়েন্টলি করেন। সো ওটা দেখে আপনাকে অ্যাসেসমেন্ট করে ফেলবে যে আসলে আপনি এলিজিবল হবেন কি হবেন না। এবং ফার্স্ট টাইমে আপনাকে যে 10,000 টাকা দিয়ে দিবে, বিষয়টা ওরকমও না। প্রথমে আগে আপনাকে 2,000 টাকা দিবে, আপনি সার্ভিস চার্জ কেটে রেখে আপনাকে হচ্ছে দিবে 1,600 টাকা বা 1,700 টাকা। আপনি 7 দিন পরে সেই টাকাটা ইনক্লুডিং 2,000 টাকায় 300 টাকা সার্ভিস চার্জ, মানে এটা তো একটু বেশি হলো না মনে হয়? আচ্ছা, এটা বেশি হওয়ার কারণ হচ্ছে কি, এখানে আমাদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির যে এমএফআই পার্টনার আছে, তাদেরকে আমাদেরকে একটা পোর্শন দিয়ে ফেলতে হয়, এবং এটার মধ্যে ইন্টারেস্টটাও আছে, এবং অন্যান্য সার্ভিসগুলো যে রিচ টেকনোলজি, আমরা যে টেকনোলজিটা ইউজ করছি সেটার একটা কস্টও আছে। তো ওভারঅল সবকিছু বেসিক্যালি এটা যেহেতু এখনো কমপ্লিটলি মানে কমার্শিয়াল লঞ্চ হয়নি, সো এই বিষয়গুলো আমরা অবশ্যই সেটা কমিয়ে আনবো। 12% থেকে 12 থেকে 13%-এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। বাট তার আগ পর্যন্ত বেসিক্যালি এখন সফট লঞ্চ আছে, এখন বেসিক্যালি এই প্রসেসেই চলবে। তো এইভাবেই বেসিক্যালি একজন হচ্ছে যে লেন্ডিং অ্যাপ থেকে অল্টারনেটিভ ক্রেডিট স্কোরিং মেকানিজম আবেদন করার কতদিন পরে লেন্ডিং টাকা পেতে পারে? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে, মানে তার ট্রানজাকশন গুলো ভেরিফাই করে। সেই অ্যাপটার নামটা যদি একটু বলেন, আমাদের দর্শকরাও জেনে নিল, আবারও যদি বলে দেন। ক্যাশম্যান, এটা গুগল প্লে স্টোরে বা আইফোন অ্যাপ স্টোরে যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে যায়নি, বাট মানে গুগল প্লে স্টোরে গিয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আরো প্রশ্ন থাকলে আমরা শেষের দিকে বলবো এসে। আমরা একটু কথা বলতে চাই মোহাম্মদ ফরহাদ রাব্বি, আপনার সাথে আমরা কথা বলেছিলাম একটু খানিকক্ষণ আগে, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সিএসসি, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আমরা পেমেন্ট গেটওয়ে, ডিজিটাল পেমেন্ট, একটা থেকে আরেকটা ট্রান্সফার ইত্যাদি বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং এগুলোর চার্জ নিয়েও কিন্তু আমরা কথা বলেছি যে বিকাশে 18 টাকা চার্জ নিচ্ছে, নগদে 10 টাকা চার্জ নিচ্ছে, বা কেউ 15 টাকা চার্জ নিচ্ছে। এই যে চার্জের ভেরিয়েশন, এবং মন্ত্রণালয় থেকে বলছে যে এটা কমানো যায় কিনা সে ব্যাপারে ওনারা কাজ করছে। আমার প্রশ্ন হচ্ছে যে মাত্র 1,000 টাকা ট্রানজেকশন করার জন্য এই 18, 20, 10 টাকা কেন চার্জ দিতে হবে? এটা তো সত্যিই বেশি। আচ্ছা, ধন্যবাদ। মানে এটা আমি এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো মানে এজ এ কনজিউমার হিসেবে, মানে এজ এ টেকনিক্যাল পারসন হিসেবে এখানে আসলে আমি আমার তেমন বলার কিছু নাই আসলে, যেহেতু আমি জানি না এখানে আসলে মানে কত কোন ধাপে কি খরচ ইনভলভ আছে। যেমন একটু আগে আমার যে এমডি উনি বললেন যে আসলে ওনাদের অ্যাপ্লিকেশনের যে একটা চার্জ নিতে হচ্ছে, কারণ এগুলা আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে, ওনাদেরকেও সার্ভিস চার্জ দিতে হয় ওনাকে। এই জন্য এই দেখা যায় যে আলটিমেটলি এই চার্জ চলে আসে, যেটা কনজিউমের উপরে পড়ে যায়। তো আমিও অনুমান করি যে বিকাশ বলেন, নগদ বলেন বা রকেট বলেন, যারা চার্জ করছে তারা ওইভাবেই অনেক কিছু হিসেব করে, অনেক চেক মানে
সব স্টেক হোল্ডারকে সার্ভিস চার্জ দেওয়ার পরে তার প্রফিট রাখার পরে সে একটা ভ্যালু ঠিক করে রাখে যে সে কত চার্জ করবে। একটা বিষয় দেখুন, যেমনটি সারোয়ার সাহেব বলছিলেন যে এখানে টেকনোলজি যে ব্যবহার করা হচ্ছে, যে টেকনোলজির একটা কস্ট আছে। তো 100 টাকা ট্রানজেকশন করলেও টেকনোলজির কস্ট যা হচ্ছে, 50,000 টাকা ট্রানজেকশন করলেও তো টেকনোলজির কস্ট একই হচ্ছে, তাই নয় কি? টেকনোলজি কস্ট, তাহলে টেকনোলজি, তাহলে এই এটা 20,000 টাকা completely agree। ট্রানজেকশন করার জন্য আমাকে 1,000 টাকার 20 গুণ বেশি পে করতে হচ্ছে কেন? আমি 1,000 টাকার জন্য না হয় ধরে নিলাম 15 টাকা দিলাম, তো 20,000 টাকার জন্য এটা 15-র 20 গুণ হয়ে যাচ্ছে, 300 টাকা হয়ে যাচ্ছে, সেটা তো মানে মেনে নেওয়া যাচ্ছে না। এটা এটা মনে হয় বলতে পারবেন যারা ওই ওই মানে যারা বিকাশ বা ওনাদের স্টেক হোল্ডার, সারোয়ার সাহেব আমি একটু জানি না, বলবেন কি? আমি যদি ওনার আপনি পরে বলতে পারবো না যে এটা 20,000 টাকার জন্য হয়তো ওনাদেরকে কোনো বড় সার্ভিস চার্জ অন্য কাউকে দিতে হয় 20,000 টাকার জন্য। এখানে যেভাবে করে অন্য মানে প্রতিষ্ঠানগুলো যেভাবে বলছে সেটা হচ্ছে, আমি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, যাতে তারা মূলত যে বিষয়টি যুক্তি দাঁড় করায় সেটি হচ্ছে মোবাইল কোম্পানিগুলোকে এবং ব্যাংককে তাদেরকে একটি টাকা তাদের দিতে হয়। যে ধরেন আপনি সেই গ্রামীণ ফোন থেকে বিকাশ অ্যাকাউন্ট আপনার চালু করেন, তার মানে হচ্ছে কি ওই গ্রামীণ ফোনকে আপনার একটা টাকা দিতে হবে। তারপর আবার হচ্ছে এটা ব্র্যাক ব্যাংক যদি তার পার্টনার থাকে তাহলে ব্র্যাক ব্যাংককে একটা টাকা দিতে হবে। এরকম গভর্নমেন্ট চার্জ সবকিছু মিলে এরকম বিভিন্ন চার্জ তারা আমাকে একটা ব্রেকডাউন করে বলেছিল যে এইভাবে ব্রেকডাউন করলে এই টাকাটা এইভাবে করে আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে বড় একটি চার্জ তাদের দিতে হয়, তারা বলছেন যে ব্যাংক এবং মোবাইল অপারেটর তাদেরকে। এক্ষেত্রে মনে হয় তাহলে সরাসরি সরকারের হস্তক্ষেপ আমরা কামনা করি, কারণ মোবাইল অপারেটরকে যদি এত টাকা দিতে হয়, মোবাইল আমরা যখন অ্যাপে ট্রানজেকশন করি তখন আর মোবাইল অপারেটরকে কিভাবে টাকা মানে মোবাইল অপারেটরের তো মোবাইল নেটওয়ার্কটা ব্যবহার হচ্ছে না, কারণ আমি ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে আছি। না, আপনার বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু খুলতে হচ্ছে যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে। কিন্তু আমি যখন অ্যাপে ট্রানজেকশন করছি তখন আমি কি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছি? আপনি তো অবশ্যই নাম্বার ইউজ করছেন, তার মানে নাম্বার ইউজ করছেন মানেই হচ্ছে আপনি ওই মোবাইল অপারেটরের মাধ্যমে ট্রানজাকশনটা করছেন। আচ্ছা, সেই জন্য আমাকে তাকে টাকা দিতে হচ্ছে, এই হচ্ছে বিষয়। জি বলুন। যারা ডিস্ট্রিবিউটর থাকে এখানে আসলে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। বিকাশের ক্ষেত্রে যদি বলি, বিকাশ এবং ওর আন্ডারে যে ডিস্ট্রিবিউটর আন্ডারে এজেন্টের আন্ডারে হচ্ছে আবার হচ্ছে মানি লিফটিং এর জন্য আবার একটা সার্ভিস থাকে। তো এখানে ধাপে ধাপে চার্জেস গুলো তাকে একটা বড় অঙ্কের ভর্তুকি দেওয়া লাগে কিন্তু আসলে এজেন্টকে। এখন আমি যদি এজেন্টকে যদি স্যাটিসফাইড না রাখি তাহলে কিন্তু সে কিন্তু আমার এই ব্যানারটা কিন্তু বাইরে সে মানে শো করবে না। তো এই কারণে বেসিক্যালি হয় কি, এজেন্টের যে এজেন্টকে দেওয়ার জন্য যে কমিশনটা হারটা যদি আরেকটু কমানো যেত তাহলে বেসিক্যালি আসলে জিনিসগুলো হতো। এটা ঠিক হবে, একটু সময় লাগবে, কারণ হচ্ছে কি এখনো আমরা যে 17 কোটি মানুষ, আমরা তো 3 কোটি মানুষ এখন এমএফএস এর আওতায় আসছে। তো এখনো কিন্তু 13 কোটি মানুষ কিন্তু এখন এমএফএস এর আওতায় আসেনি। যেদিন 6 কোটি 8 কোটি 10 কোটি মানুষ এমএফএস সার্ভিসের আওতায় চলে আসবে, ডিজিটাল ব্যাংকিং স্কোপের মধ্যে চলে আসবে, সেদিন অটোমেটিকলি দেখবেন ব্যাংকিং চ্যানেলগুলো কিন্তু আসলে তখন চার্জ করতে অনেক কম চার্জ করবে, কারণ তখন ট্রানজাকশন হবে কি, তখন প্রফিট কম কিন্তু ট্রানজাকশন হিউজ, তো ফ্রিকোয়েন্সিটা বেশি বাড়বে। এখন আমাদের পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রেও কিন্তু বাস্তবতাটা সেম। পেমেন্ট গেটওয়ে গুলো কিন্তু নিতে হলে একটা সার্ভিস চার্জ দেওয়া লাগে, শুরুতে একটা ওয়ান টাইম ফি দেওয়া লাগে। আমাদেরকে সবাই প্রশ্ন করে যে কেন আমরা নেই, কারণ আমরা না নিলে আমরা সার্ভাইভ করতে পারবো না, আমাদেরকে সার্ভাইভ করতে হবে। আমাদের অপারেশন পেমেন্ট গেটওয়ে চালানো কিন্তু আসলে খুবই কস্টলি একটা জিনিস। তো এই যে চালানোর ক্ষেত্রে যে সীমাবদ্ধতা, এটা আরো 2-3 বছর যেতে দিতে হবে। আমরা প্রেশারাইজ করে সমালোচনা করে আমরা বেসিক্যালি জিনিসগুলো রাতারাতি চেঞ্জ করতে পারবো না, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। হয়তো আর 2-3 বছরের মধ্যে দেখা গেছে আমাদেরকে চার্জ নেওয়াই লাগবে না, আমরা শুধু পার ট্রানজাকশন ফি যেটা ওটা দিয়ে আমরা রান করতে পারবো, কিন্তু সেটার জন্য ভলিউম থাকতে হবে সেরকম। আস্তে আস্তে বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলো কিন্তু আস্তে আস্তে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের সাথে ইন্টারঅপারেবিলিটি হয়ে যাচ্ছে, তাই না? এখন দেখা যায় যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো থেকে আমরা পাঠাতে পারছি মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের প্ল্যাটফর্মে, আবার মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের প্ল্যাটফর্ম থেকে আবার ব্যাংকে পাঠাতে পারছি। আপাতত হয়তো একটা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস আপাতত সুবিধা দিচ্ছে, হয়তো আস্তে আস্তে সবগুলো চলে আসবে
তখন দেখা যায় আমার এজেন্টের ডিপেন্ডেন্সি আমার কমে যাবে, কারণ ব্যাংকের উপর ডিপেন্ডেন্সিটা হয়ে গেলে তখন দেখা যাবে খরচ হয়তো বা আলটিমেটলি কমে আসবে, যদি ফ্রিকোয়েন্সি গুলো বেড়ে যাবে তখন। জি জি একদম এক্স্যাক্টলি অ্যাকুরেটলি এটাই হবে, এটাই হওয়া জি দরকার। আপনাদের জনাব ফরহাদ রাব্বি, আপনার সাথে আরেকটা বিষয় একটু ছোট্ট করে কথা বলে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, যেহেতু আমরা ছোট্ট করে একটু কথা বলতে চাই। অনুষ্ঠান শুরু করেছিলাম যে কথা, যে লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছি, ব্যাংকে যাওয়াটাও আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, আমরা অন্য কোনো পদ্ধতিতে ব্যাংকিং করার চেষ্টা করছি। এখন কথা হচ্ছে যে অন্য পদ্ধতিতে ব্যাংকিং করার গ্রাহকের সংখ্যা আমাদের খুবই কম। আমাদের ব্যাংকগুলোর প্রচার প্রচারণা যতটুকু আমরা দেখতে পেয়েছি, এবং তার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতাও কিন্তু আমরা কম পেয়েছি। আমি নিজের অভিজ্ঞতা থেকে যদি বলি, একটা গ্রাহকের যখন একটা ডেবিট কার্ড অফার করা হয়, তখন সে চিন্তা করে যে এই ডেবিট কার্ডের জন্য আমাকে এক বছরে 400 টাকা চার্জ গুনতে হবে। তো 400 টাকা চার্জ সে গুনতে চায় না, কিন্তু সে কোভিড এর মধ্যে রিস্ক নিতে চায়। এই যে মানুষের মানসিকতা, এই মানসিকতা থেকে আসলে কি করে মানুষকে বের করা যায়, যে ডিজিটালি আপনারা যদি গেট পেমেন্ট সিস্টেমকে একসেপ্ট করে নেন বা ডিজিটাল প্রোডাক্ট যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনি অনেক নিরাপদে থাকবেন এবং সহজে কাজ করতে পারবেন। মানে একদম আপনি বুল আইয়ে হিট করেছেন একদম। আসলে আমাদের খুব ভালো ভালো ডিজিটাল সলিউশন কিন্তু তৈরি হয়েছে। আপনি ডেবিট কার্ডের কথা বললেন, যে এছাড়াও আপনি জানেন কিনা বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট ব্যাংকে আপনি কিন্তু দেখবেন সিডিএম মেশিন আছে, ক্যাশ ডিপোজিট মেশিন আছে। আপনি হার্ডলি, আমি সিলেটে থাকি, আমি হার্ডলি কোন মানুষকে দেখি ওই সিডিএম মেশিন গুলো ইউজ করতে। মানে হলো যে আপনার লাইনে না দাঁড়িয়ে আপনি সরাসরি মেশিনে টাকা জমা দিয়ে দিতে পারেন, টাকা বা চেক জমা দিয়ে দিতে পারেন। কিন্তু আমি দেখি মানুষজন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওই সিডিএম মেশিনে ওই জিনিসটা জমা দিবেন না। ঠিক আছে, তো এখন দেখেন সিডিএম মেশিনে যদি জমা দিত তাহলে তার দুটা লাভ ছিল। একটা হলো যে সোশ্যাল ডিস্টেন্স গুলো মেনটেন করা যেত, এবং যে কোনো সময় আসলে এটা সে জমা দিতে পারতো। আর আরেকটা লাভ ছিল যে তার সময়টা বেঁচে যেত আর কি, যে এত লম্বা সময় এতক্ষণ কিউতে দাঁড়িয়ে যে দেওয়া, সেই জিনিসটা ওই জিনিসটা থেকে সে ওভারকাম করে আসতে পারতো। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা অনেক ভালো ভালো সলিউশন তৈরি করি, কিন্তু এই সলিউশনটা আসলে যে আমাদের মার্জিনাল পিপল যারা আছি, বা আমরা যারা মানে আমজনতা বেশি, মোস্ট অফ দ্য পপুলেশন যারা তারা আসলে ইউজ করি না এই টেকনোলজি গুলোকে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের আসলে প্রচারণা এবং সচেতনতা আসলে বৃদ্ধি করতে হবে। কারণ আপনি দেখেন সিডিএম মেশিনটা হয়তো আমিও প্রথম দিকে ইউজ করতে কমফোর্টেবল ছিলাম না, মনে হয়েছিল এটা কিরকম, আমি শিওর না কি করবো, কিভাবে করবো। হয়তো আমি জেনে নিয়ে, বা হয়তো বা ওখানে একটা স্টিকারে দেওয়া ছিল প্রসেস গুলো, দেখে দেখে করছিলাম। বাট সবাই তো আসলে এভাবে করবে না। অনেক মানুষ আছে যারা মার্জিনাল পিপল যারা আছে, তারা এত পড়ে বুঝে করার মতো না। তো তাদের জন্য হয়তো আপনাকে মানে কোনো এজেন্ট, আপনাকে কোনো একটা এজেন্ট রাখতে হবে, ওখানে কাউকে রাখতে হবে তাকে বোঝানোর জন্য, প্রথম দিকে খুব ট্রেন করার জন্য তাকে, যে কিভাবে সিডিএম মেশিন গুলো ইউজ করতে হয়। নাহলে আপনার ওখানে ভার্চুয়ালি বা ভিজুয়ালি অডিও ভিডিও দিয়ে কিছু রাখতে হবে, যাতে সে বুঝে যে কিভাবে সিডিএম মেশিনটা ইউজ করতে হয়। তো এটা আমি জাস্ট বললাম সিডিএম মেশিনের কথা, এখানে আরো অনেক সলিউশন আছে যেটা আমরা আসলে এখন তো রিয়েল টাইম সিডিএম এটিএম একই সাথে। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য এখন আর যাওয়া লাগে না, এখন প্রচুর ব্যাংক আছে, আপনি অনলাইনে বসেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন। কয়জন জানে, আমার কয়জন ইউজ করি আসলে। ঠিক আছে, এই ধরনের যে প্রচারণা গুলো খুব বেশি হওয়া উচিত, এবং প্রচারণা গুলো শুধু টেক্সচুয়াল ফরম্যাটে না, এটা ভিজুয়াল ফরম্যাটে বেশি হওয়া উচিত। হ্যাঁ, এটার ক্ষেত্রে আসলে আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের জাতিগত কিছু প্রবলেম আছে। আমরা সিস্টেম জমা দিব, এটা আদৌ জমা হবে কিনা, হ্যাঁ, এই যে একটা মিসট্রাস্ট, ট্রাস্ট ফ্যাক্টর আছে। আমরা ফিজিক্যালি ধরে সারাল ভাই, এখন কিন্তু আমরা অনেকগুলো ব্যাংকে দেখতে পাচ্ছি সিডিএম এটিএম একই সাথে, মানে একটা মেশিন, এবং রিয়েল টাইম সিডিএম, কিন্তু মানে জমা দেওয়ার সাথে সাথেই টাকাটা জমা হয়ে যাচ্ছে। এমন না, যেমনটি অ্যাসোসিয়েট প্রফেসর সাহেব বলছিলেন যে সিডিএম মেশিন একটা সময় 2 বছর 3 বছর আগে আমরা দেখেছি যে টাকাটা জমা দেওয়ার পর দিন অথবা বিকেল বেলা টাকাটা জমা হচ্ছে, আমি সকালে জমা দিলে বিকেল বেলা অথবা পর দিন জমা হচ্ছে। কিন্তু এখন তো রিয়েল টাইম, এখন আমি টাকা জমা দিচ্ছি, সাথে সাথেই আমার টাকা জমা হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট আমি টাকা জমা দিয়ে ইনস্ট্যান্ট আবার তুলতেও পারি, ইচ্ছে করলে যে না বেশি জমা দিয়ে দিয়েছি কিছু তুলে ফেলি, এটাও কিন্তু সম্ভব। তাহলে এই জিনিসগুলো তিনি যেমনটি বলছিলেন যে মানুষকে সচেতন করতে হবে, সচেতন করার জন্য শুধু কি ব্যাংকেরই দায়িত্ব এটা সচেতন করা, নাকি সমাজে আরো কারো দায়িত্ব আছে? না, বেসিক্যালি ব্যাংকের তো দায়িত্ব। আমি যদি, যেমন আমি যদি বলি যে আমি আমার পেতে আমি নতুন ফিচার অনবোর্ড করেছি, আমি তো এটা মাইকিং করে প্রচার করে বলবো যে আমার এই ফিচার আছে, তুমি আসো, আমি তোমাকে এই ফ্যাসিলিটি দেবো।
এখন ব্যাংক যদি ওই জায়গাতে যদি খরচ করতে আগ্রহী না হয়, আসলে পিপল উইল নট আন্ডারস্ট্যান্ড যে হোয়াটস দ্য বেনিফিট অফ ইউজিং দিস টেকনোলজি। এখন এই নেসেসিটিটাও বেসিক্যালি সেন্ট্রাল ব্যাংক থেকে ব্যাংকগুলোকে প্রেশার দিতে হবে। ব্যাংকগুলো আসলে নিজে থেকে অনেক কিছু করতে চায় না, তাদেরকে প্রেশার দিয়ে বলতে হবে তোমরা এই টেকনোলজিগুলো অ্যাডাপ্টেশন করো এবং তোমরা হচ্ছে যে মানুষকে এনকারেজ করো। যেমন ইবিএল এর একটা হচ্ছে ফ্যাসিলিটি আছে যে 50,000 টাকা নিচে হলে সে কাউন্টারে কোনো ডিপোজিট নেয় না। তো এই যে এটা কারণ এই যে নেয় না, এটা জাতিগতভাবে আমাদেরকে যখন কোনো কিছু প্রেশার করা হয় তখন আমরা জিনিসটাকে অ্যাডাপ্ট করি, আদারওয়াইজ অ্যাডাপ্ট করি না। তো তখন বাধ্য হয়ে মানুষ কি করছে, সিডিএম মেশিন ইউজ করে ওখানে টাকা জমা দিচ্ছে। ব্র্যাকের বেলাও ঠিক সেম। সো এই জাস্ট নিডস টু স্টার্ট ফ্রম একটু রুট লেভেল থেকে, তারপর আস্তে আস্তে জিনিসগুলোকে আসলে ইয়ে করে। এখন খুব হাই টাইম ছিল ব্যাংকগুলোর যে ডিজিটাল লেনদেন এবং হচ্ছে যে এই জিনিসগুলোকে আরো প্রমোট করা, কিন্তু সেটা না করে আমরা সবাই লাইন ধরে কোভিডকে আরো ডেকে নিয়ে আসতেছি যে তুমি আসো, আমি এফেক্টেড হতে চাই। জি, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আমাদের আজকের আলোচনা আপনারা উপভোগ করেছেন এবং আমাদের আজকের আলোচনা থেকে আপনারা বেশ কিছু জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের বাংলাদেশে দেশের মধ্যে লেনদেন করার জন্য পর্যাপ্ত পরিমাণ ডিজিটাল পেমেন্ট সিস্টেম রয়েছে। আপনি ডিজিটাল লেনদেন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন আপনি ডিজিটাল লেনদেন করতে পারছেন, অথবা আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লেনদেন করতে পারছেন। ক্যাশ ট্রানজাকশন থেকে দূরে থেকে ডিজিটাল পেমেন্টটা করা এই মুহূর্তে অন্তত পক্ষে এই ভাইরাস সিচুয়েশনের মধ্যে কিন্তু আমাদের জন্য ভালো হবে এবং আপনারাও তাই করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আমাদের যারা আজকের অতিথি ছিলেন এবং আজকে আমাদের যারা দর্শক ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি এখানেই। এবং যেতে যেতে একটি কথা প্রতিদিনের মতোই বলছি যে অবশ্যই সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আপনি অসুস্থ হয়ে গেলে আপনার পরিবারের যিনি সিনিয়র আছেন তিনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন, আপনার বাচ্চাটি অসুস্থ হয়ে যাবে। আপনার অসুস্থতার জন্য আপনার পরিবারের অন্যান্য সদস্যের উপর কিন্তু একটি প্রভাব পড়বে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখেই কিন্তু আপনাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে।